আমাকে নিয়ে লেখা তোমার অসমাপ্ত কথাগুলো না হয় তুমি শেষ করো, আমি বরং রাগী মেয়েটা রাগ ভাঙাই। বলেই রূপার গলা ছাড়িয়ে নিয়ে তামায়াকে নিতে লাগলো। বাবার কাছে না যাবার জন্য হাত পা ছুটোছুটি করতে লাগলো, লাভ হলো না। তামায়াকে ছাড়িয়ে নিয়ে কোলে তুলে হাঁটতে লাগলো সামনে। তাদের যাওয়ার দিকে তাকিয়ে বেঞ্চে বসলো রূপা। কিয়ানা বলে উঠল, কিছু মনে করবে না আপু, ডায়েরির প্রতিটা পাতার লেখাগুলো পড়ে যেন সবগুলো চোখের সামনে ভাসছিল। আপনাদের ভালোবাসি না বলেও ভালোবাসাটা মনে সূক্ষ্ম দাগ কেটেছিল। শেষটা পড়ে মনে হয়েছিল আপনি হয়তো সরি, আপনার শেষ পরিণতিটা জানার জন্য উদ্গ্রীব হয়ে গেছিলাম। কিয়ানার কথাগুলো শুনে একটা হাসি দিল রূপা। তাসফি ও তামায়ের দিকে একবার তাকিয়ে কিয়ানার দিকে তাকালো। ঠোঁটে হাসিটা বজায় রেখে বলে উঠল, এদেরকে দেখছো না, এদের দুজনের জন্যই আমি আজ এখানে। এদের ভালোবাসার জোরেই আমি ফিরে এসেছি, পেয়েছি নতুন জীবন। কিছু বলল না কিয়ানা, শুধু তাকিয়ে থাকলো তার দিকে। রূপা সেভাবে বলতে লাগলো, চেন্নাই যাবার পর বেশ কিছু টেস্ট করায় ডক্টর। জানতাম না রিপোর্টে ঠিক কী ছিল, কিন্তু বুঝতে পেরেছিলাম আমার হাতে হয়তো বেশি সময় নেই। আমাকে হারানোর ভয়ে ভেতর ভেতর একদম ভেঙে যাচ্ছিল তাসফি, তবে কখনোই তা বুঝতে দিতে চাইনি। আমাকে হারানোর ভয়ে ভেতরে ভেতরে একদম ভেঙে যাচ্ছিলেন তাসফি, তবে কখনোই তা বুঝতে দিতে চাইনি আমাকে। কিন্তু ওই পাগলটা তো আর জানতো না এতটুকু বোঝার ক্ষমতা আমার আছে। অপারেশনের আগের রাতগুলোতে একটুও ঘুমাননি উনি। প্রতি রাতে আমাকে জড়িয়ে চোখের পানি ফেলতেন শুধু। আমি বুঝতে পারলেও চুপ করে থাকতাম। আমাকে ওটিতে নিয়ে যাবার পর শুধু একটা কথাই ভেবেছি, হয়তো আর কখনোই বেঁচে ফিরতে পারবো না, দেখতে পারবো না আমার ভালোবাসার মানুষগুলোকে। বারবার শুধু নিজের স্মৃতি দিয়ে নেবার চেষ্টা করেছিলাম তাসফি আর তামায়ার নিষ্পাপ চেহারাটা। জোরে একটা নিঃশ্বাস ছেড়ে থামল রূপা। সেই কথাগুলো আবারও মনে করে কষ্ট হতে লাগলো, তবুও নিজেকে সামলে নিয়ে আবারও বলতে লাগলো, নিজের জ্ঞান ফেরার পর যখন তাসফিকে দেখেছিলাম তখন ওকে চিনতেও পারছিলাম না আমি। শুধু মনে হচ্ছিল সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে আগেও দেখেছি আমি, কিন্তু মনে করতে পারিনি। তারপর নাকি আবারও শুরু হয় আমার চিকিৎসা। দীর্ঘ 7 মাস পর সুস্থভাবে ফিরে আসি আমি সবার মাঝে, আমার ভালোবাসা মানুষদের কাছে। ডক্টররা বলেছিল এমন ক্রিটিক্যাল রোগীর বেঁচে যাওয়াটা একটা লাখ, কিন্তু আমি জানি তাসফির ভালোবাসার জোরে আর তামায়ার মুখে মা ডাক শোনার জন্যই আমি ফিরে আসছি। নীরবতা ছেয়ে গেল দুজনের মাঝে। কেউ তৎক্ষণাৎ কিচ্ছু বলতে পারল না। বেশ কিছু সময় নিয়ে রূপা বলতে লাগলো, ঢাকায় আসার পর তাসফি আর তামায়ের সাথে সময় কাটতে কাটতে নিজের স্বাভাবিক জীবনে ফিরে আসি। মাঝে মাঝে সমস্যা হলেও তেমন গুরুত্ব দেয়নি। তাসফি আর আমায়কে নিয়ে চলতে থাকে আমাদের ভালোবাসার সংসার। মেয়েটাও বড় হতে থাকে। কিন্তু প্রায় 4-5 মাস আগে আবারও প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়। জ্ঞান হারাই হঠাৎ করে। তাসফি সময় নষ্ট না নিয়ে ডক্টর রিয়াদের কাছে নিয়ে যান। কয়েকটা টেস্ট করে বলেন কিছু সমস্যা হয়েছে আবারও, কিন্তু কি সেটা পুরোপুরিভাবে ধরতে পারেনি। তাসফি আর কোনো রিস্ক নিতে চান না। পাসপোর্ট ভিসা রেডি করে আবারও 2 মাস আগে চেন্নাই নিয়ে যায়। ওখানে নর্মাল ট্রিটমেন্ট চলতে থাকে। তাসফি আমার সাথে থাকতে চাইলেও থাকতে পারে না। তামায়াল আর ভার্সিটির জন্য ওকে চলে আসতে হয়। বড় চাচার সাথে প্রায় 2 মাসের মতো আবারও স্বামী সন্তান ছাড়া কাটাতে হলো ওখানে। কালকে রাতের ফ্লাইটে ঢাকা পৌঁছেছি। কিছু বলতে পারলো না কিয়ানা, শুধু অনুভব করতে লাগলো তাদের ভালোবাসার মাত্রাটা। ঠিক কতটা একে অপরকে ভালোবাসলে এতটা বিশ্বাস করা যায়। কিছু বলার মতো ভাষা খুঁজে পেল না কিয়ানা, তবুও অজান্তেই তার মুখ থেকে বেরিয়ে আসলো, এভাবেই বেঁচে থাকুক তোমাদের ভালোবাসা আপু, অনেক ভালো কাটুক তোমাদের ভবিষ্যৎ জীবন। কিয়ানার কথার মাঝেই তামাইকে নিয়ে তাসফি এসে দাঁড়ালো তাদের সামনে। বলল, এতদিন পর মাম্মামকে পেয়ে তার বাবাকে ভুলে গেছে আমার মেয়ে, নাও সামলাও ওকে। বলার আগেই রূপা কোলে তুলে নিল তামায়াকে। কিয়ানার দিকে তাকিয়ে হালকা হেসে বলে উঠল, আজকে আসি, অন্যদিন দেখা হবে আবার। বলেই মেয়েকে নিয়ে তাসফির সাথে হাঁটতে লাগলো রূপা। কিঞ্চিত রাগ দেখিয়ে চাপা স্বরে তাসফি বলে উঠল, এই অসুস্থ শরীর নিয়ে একা একা কেন আসতে গেলি ইউনিভার্সিটিতে? কালকে শেষ রাতে বাসায় এসেছিস, সেই খেয়াল আছে তোর বেয়াদব? শরীরটাকে বিশ্রাম না দিয়ে ছুটে আসলি কেন? বাসায় গেলে পেতি না ওকে? আপনি বা ওকে আনতে গেলেন কেন? 2 মাস আপনাদের কাছে না পেয়ে এমনিটাই কি কম কষ্ট পেয়েছি আমি? সকালে ঘুম থেকে উঠে আপনাদের না দেখে আমার কতটা খারাপ লেগেছিল জানেন? কতদিন কাছে পাইনি আপনাদের। রূপার কথার ভঙ্গিতে এবার কিছুটা নরম হলো তাসফি। হালকা হেসে বলল, মেয়েটা তো রাজ্যের পুরোটাই তোর মতো পেয়েছে। সকালে তোকে দেখে বলে, বাবাই আমাকে নিয়ে চলো তোমার সাথে, মামার সাথে আরই আমার একদম কথা বলবো না। আনতে না চাইলে শুরু করে দেয় কান্নাকাটি। বাধ্য হয়েই আনতে হলো। ইস, বললেই হলো নাকি রাজ্যের সবকিছু আপনার মতো হয়েছিল? রাত তো সবসময় নাকের ডগায় লেগেই থাকে আপনার। রূপার কথা বলার ভঙ্গিতে হেসে উঠল তাসফি। তাসফিকে হাসতে দেখে তামায়ও খিলখিলি করে হেসে উঠল। ওদের হাসির দিকে তাকিয়ে রূপাও হেসে উঠল। মনে মনে বলে উঠল, নজর না লাগুক আমার ভালোবাসার মানুষ দুটোকে। এক ঘেমে তাদের দিকে তাকিয়ে আছে কিয়ানা, আপন মনেই ভেবে চলেছে কিছু একটা। মনে মনে ভীষণ অপরাধ বোধ হতে লাগলো তার। এত সুন্দর ভালোবাসার মাঝে কিভাবে সে তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকে যাবার ইচ্ছা প্রেরণ করলো। তাসফি ও রূপারি ভালোবাসার কাছে তো তার এই সদ্য জন্ম নেওয়া ভালো লাগা থেকে ভালোবাসায় নাম দেওয়া অনুভূতিটা নিছক তুচ্ছ বলে মনে হচ্ছে।
তাসফি ও রূপার যাবার দিকে তাকিয়ে মনে মনে বলে উঠল, শত শত বছর বেঁচে থাকুক এমন ভালোবাসা। তাসফি ও রূপা বাসায় আসতেই উৎসব মুখর পরিবেশে মুখরিত হলো পুরো বাসা। কাজিন দলের সবাই না থাকলেও রিফা, রিমি ও রাহাত আছে। রাহাত পড়াশোনা শেষ করে ঢাকায় একটা কোম্পানিতে আছে, সেই সুবাদেই রাহাতের ঢাকায় থাকা। রূপার ফেরের কথা বলে তাকে বাসায় আনা হয়েছে কয়েকদিনের জন্য। সবাই মিলে ঢাকায় আসার কারণ রূপার ফিরে আসা হলেও আরও একটা কারণ আছে, 1 মাস পর রিফার বিয়ে, তারই কেনাকাটা আসতে হয়েছে। সবকিছু মিলে যেন আনন্দে মেতে উঠেছে পুরো পরিবার। রিমির 2 বছরের ছেলে রাজু আর তামায়া মিলে পুরো বাসা ছোটাছুটি করে চলেছে। রিফার বিয়ের কেনাকাটা কোথায় কিভাবে করবে সেসব নিয়ে আলোচনা করলো বড়রা। সিদ্ধান্ত হলো তাসফি আগামীকাল সবাইকে নিয়ে যাবে শপিংয়ে, আর বড়রা তাদের নিজেদের মতো করে কেনাকাটা শুরু করে দেবে। আলোচনা সমাপ্তি করে সবাই মিলে আড্ডা দিতে লাগলো। আড্ডা শেষে খাওয়া দাওয়া শেষ করতে করতে প্রায় 12টা বেজে গেল। তারপর যে যার রুমে চলে গেল ঘুমানোর জন্য। এবার তো ঘুমা মাম্মাম, অনেক রাত হয়েছে তো। প্রায় আধা ঘন্টা সময় ধরে মেয়েকে জড়িয়ে নিয়ে ঘুমানোর চেষ্টা চালিয়েও সফল হলো না রূপা। তামায়া হাত নাড়িয়ে বলে উঠল, এভাবে করো বাবাইয়ের মতো, তা না হলে ঘুম লাগবে না। করছি তো আম্মু, এবার মতো তো ঘুমাও। তুমি পারো না মাম্মা, বাবাই তো এভাবে করে। আবারও হাত দিয়ে ইশারা করলো তামায়া। এবার খুব বিরক্ত হলো রূপা। কিছু বলতে নিলে তাসফির রুমে ঢুকে বলে উঠল, মাম্মামকে পারছে না আম্মু। তাসফিনটাকে সেদিকে তাকালো তামায়া। আবারও হাত নাড়িয়ে বলে উঠল, দেখো বাবাই, মাম্মাম তো এভাবে করতে পারে না। ও এই ব্যাপার, আসো আমি তোমায় ঘুম পাড়িয়ে দিচ্ছি বলেই হাতে তোয়ালেটা রেখে দিল। বড় লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ল। সাথে সাথে তাসফির বুকের ওপর শুয়ে পড়ল, গলা জড়িয়ে নিয়ে তামায়া। আর সে আস্তে আস্তে থাপা দিতে লাগলো মেয়ের পিঠে। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রূপা বলে উঠল, বাহ, খুব সুন্দর অভ্যাসে পরিণত করেছেন ওর। এখন থেকে প্রতিদিন আপনি ওকে ঘুম পাড়াবেন। আমার আর কি, তুমি বললে আমি সবকিছু করতে রাজি আছি রূপসোনা। হালকা হেসে উঠল রূপা। বালিশে মাথা রেখে দেখতে লাগলো বাবা মেয়েকে। শরীরে উষ্ণ ছোঁয়ায় ঘুমটা হালকা হয়ে গেল রূপার। একটু নড়ে চড়ে উঠতেই বুঝতে পারলো কেউ একজন গভীরভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে তাকে। ঘুমটা পুরোপুরি ছুটে গেল তার। সহসায় বুঝতে পারলো তাকে জড়িয়ে রাখা মানুষটা কে। মেয়েকে রেখে মানুষটা কখন এপাশে এসে ঘুমিয়েছে বুঝতেই পারেনি সে। আবারও নড়ে উঠতেই ভেসে আসলো ঘোর লাগা ঘুম কণ্ঠ। নড়ে না রূপসোনা। অবাক হলো রূপা, এত রাতেও জেগে আছেন উনি। আস্তে করে বলে উঠল, ঘুমাননি আপনি? কেন? এতদিন পর ওকে কাছে পেলাম, ঘুমটাকে সহজেই ধরা দিবে? কিছু বলল না রূপা। তামায়াকে দেখে নিল একবার। মেয়েটা গভীর ঘুমে। এবার পেছন ফিরে তাসফির দিকে ফিরল। রূপাকে ঘুরতে দেখে মিটমিট করে তাকালো সে। ইশারায় বলে উঠল, কি হয়েছে? রূপা তৎক্ষণাৎ কিছু বলল না। তাসফিকে জড়িয়ে ধরে গলায় মুখ লুকালো। বলল, অনেক মিস করেছি তোমাকে, অনেক বেশি। আর কখনো আমাকে একা কোথাও থাকতে বলবে না। তোমাদের ছাড়া আমি কিছুতে ভালো থাকতে পারবো না। আর কখনোই আমাদের ছাড়া থাকতে হবে না তোমাকে। তুমি বললে এভাবেই আমাদের সাথে থাকবে। তুমি না বললেও কিন্তু আমি তোমার সাথেই থাকবো। কথাটা বলেই হালকা হেসে উঠল রূপা। তাসফিও হেসে উঠল তার সাথে তাল মিলিয়ে। রূপাকে গভীরভাবে নিজের সাথে মিশিয়ে নিয়ে আস্তে করে বলল, তুমি বললে আজ কিন্তু অনেক কিছুই হতে পারতো। বাবাই দেখুন কি বলেছি। মেয়ের কথায় ঘাট ঘুরিয়ে মেয়েটার দিকে তাকলো তাসফি। প্রচণ্ড বিস্ময়কর চোখে তাকিয়ে রইল মেয়ের দিকে। ইতিমধ্যে তামাইয়া এগিয়ে এসেছে বাবার দিকে। তাসফি চট করে মেয়েকে কোলে তুলে নিল। কিছু বলার আগেই রাহাত তামায়ার গাল টেনে নিয়ে বলল, এটা কি আমার তামায়া বলি নাকি? তাসফি ভাই, তোমার মেয়ে কিন্তু বড় হয়ে গেছে, শাড়িও করতে শিখে গেছে। এবার তো দেখি তামায়া বুড়ির হিরো খুঁজতে হবে। খিলখিল করে হেসে উঠল তামায়া। তার আধমনিতে বলল, ঢিসুম করে ওই হিরো তা ভাই? হ্যাঁ তো, ঢিসুম করে সেই হিরোকে তামায়া বুড়ির জন্য আনবো। এবার একটু হেসে লজ্জা বাবার মতো করলো তামায়া। সেটা দেখে হেসে উঠল সবাই। তাসফি মেয়ের গালে আলতো করে চুমু দিল। বলল, আমার আম্মুটা দেখে লজ্জা পেতে জানে। লজ্জা পেয়ে আরো কিউট লাগছে। আমার কিউট আম্মুকে কিউট করে শাড়ি পরে দিল কে? 2.5 বছরের তামায়া মেরুন রঙের ছোট একটা শাড়ি পরেছে। দুটো কুচি করে আঁচলটা ব্লাউজের সাথে আটকে রাখা। পেছনে ছোট করে ঝুলছে। ব্লাউজটা গায়ের সাথে ঢিলা হয়ে আছে। ছোট ছোট চুলগুলো সুন্দর করে দুটো ক্লিপ দিয়ে আটকে রাখা। মুখে কোনো প্রসাধনীর স্বাদ নেই, শুধু কপালে ছোট্ট একটা কালো টিপ আর মেরুন রঙের ঠোঁটে লিপস্টিক। তাতেই যেন মারাত্মক সুন্দর লাগছে তামায়াকে। মাম্মাম শাড়ি পরিয়ে দিয়েছে। ছোট করে জবাব দিল তামায়া। তারপর সবার দিকে একবার তাকিয়ে তাসফির দিকে তাকালো। দুটো হাতে গলা আঁকড়ে ধরে বলল, বাবাই, তুমি রেডি হওনি কেন? সবাই রেডি হয়েছে, তুমি কেন রেডি হওনি? সবাই পচা পড়বে তোমাকে। হবো তো মা, একটু কাজ শেষ করি তারপরে গিয়ে রেডি হবো। না, তুমি এক্ষুনি রেডি হবা। সবাই পচা বলবে আমার বাবাইকে। না, তুমি এক্ষুনি রেডি হবা। সবাই পচা বলবে আমার বাবাইকে। তাতাই নতুন জামা পরেছে, তুমিও এখনই পরবা। প্রচণ্ড জিদ নিয়ে কাঁদো কাঁদো গলায় বলে উঠল তামায়া। তারপর মন খারাপ করে তাসফির ঘাড়ে মাথায় দিয়ে দিল। সবাই রেডি হয়ে ঘুরছে আর ওর বাবা এভাবে কাজ করছে, সেটা যেন ছোট্ট তামায়া কিছুতেই মেনে নিতে পারছে না। তামায়ার মন খারাপ করা দেখে সবাই মুখ টিপে হেসে চলেছে, কিন্তু শব্দ করে হাসার সাহসটা কারোই হলো না।
তার বাবা মায়ের ব্যাপার কোনো কথায় যদি কেউ হেসে ওঠে তাহলে তামায়া যে পুরো বাসা কান্না করে মাথায় তুলবে সেটা সবাই জানে। শাহিদ বলল, তাসফি ভাই তুমি বরং যাও, রেডি হয়ে নাও, বাকিটা আমরা সামনে নেব। তাসফি মেয়ের দিকে একবার তাকালো, এখনও মুখটাকে গোমরা করে রেখেছে। তাসফির এবার ভীষণ মায়া হলো, ভালো লাগলো অনেক। মেয়েটা যে বাবাকে কতটা ভালোবাসে তা ছোট ছোট কাজ আর কথাতেই বোঝা যায়। আজকে রিফার বিয়ে, সপ্তাহখানিক আগেই রূপা ও তামায়াকে নিয়ে চলে এসেছে বগুড়াতে। তারপর থেকেই নিজ দায়িত্বে সবগুলো কাজ একা হাতেই সামলে চলেছে তাসফি। যদিও রাহাত ও শাহিল 3 দিন আগে এসেছে, তাসফির সাথে হাত লাগিয়ে কাজ করে চলেছে, তবুও সবটাই তাসফিকে সামলাতে হচ্ছে। নিজে থাকতে মামাদের উপর দায়িত্বগুলো চাপিয়ে দিতে চাইছে না তাসফি। সেই সকাল থেকে বিরতিহীনভাবে সমানে কাজ করে চলেছে তাসফি। সব দিকটা সামলে নিয়ে সবাইকে রেডি হতে বলে। আধা ঘন্টার মধ্যেই বরযাত্রী চলে আসবে বলে সবাই রেডি হয়ে আসলেও তাসফি যেতে পারেনি। সেভাবেই কাজগুলো সামনে চলেছে, পরবর্তীতে কেউ যেতেও বলেনি। কিন্তু তামায়ের চোখে ছিকে পড়ে গেল তাসফিকে। মেয়ের দিকে তাকিয়ে ভেবে চলেছে তাসফি। এতক্ষণে কারোর নজরে না এলেও মেয়ের নজর ঠিকই পড়ল। বাবাকে দেখতে খারাপ লাগছে সেটাও বোঝাতে পারল। রাগ, অভিমান, আদেশ, আবদার সবকিছু মিলিয়েই যেন তাকে রেডি হতে বলল। তাহলে কি এটাই বাবা হওয়ার আরেকটা তৃপ্তি? ব্যস্ত থাকায় ঠিক সময়ে বাসায় না ফিরেও ছোট এই মেয়েটা তাকে শাসনের সুরে কথা বলে। মেয়ের কথা ও কাজে বুঝতে পারে ঠিক কতটা ভালোবাসে তামায়া তাকে। আর তাকেই কিনা একসময় পৃথিবীতে আসার আগেই আর ভাবতে পারল না তাসফি। চোখ দুটো হঠাৎ ছলছল করে উঠল তার, শক্ত করে জড়িয়ে নিল মেয়েকে। পরক্ষণেই নিজেকে সামনে নিয়ে স্বাভাবিক হলো। ঠোঁটে হাসি ফুটিয়ে তামায়াকে ঘাট থেকে উঠালো, আলতো করে কপালে চুমু দিয়ে বলল, আমার আম্মাটা যখন বলেছে তখন তার কোনো কাজে হাত দেওয়া যাবে না, সবার আগে আমার আম্মুর কথা রাখতে হবে। এবার হাসি ফুটে উঠল তামায়ার মুখে। সবার দিকে তাকিয়ে মেয়ের দিকে তাকলো তাসফি, বলল, এদের থেকেও সুন্দর করে রেডি হতে হবে তাই না আম্মু? ইয়েস বাবাই, সুন্দর করে রেডি হতে হবে। তোরা বাকিটা সামলা, আমি রেডি হয়ে আসছি। সবাইকে উদ্দেশ্য করে কথাটা বলেই আবারও মেয়ের দিকে তাকালো তাসফি। গালে আলতো করে একটা চুমু দিয়ে বলল, তোমার মাম্মাম কোথায় আম্মু? মাম্মাম তো শাড়ি পরে। ঠিক আছে আম্মু, তুমি তাহলে থাকো, বাবা রেডি হয়ে আসছি। মাথা ঝাঁকালো তামায়া। তাসফি মেয়েকে কোলে রেখেই বলল বাইরে না যেতে, আশেপাশেই যেন থাকে, নইলে রিফান্ডের কাছে যেতে। তামায়া আবারও মাথা ঝাঁকালো বাবার কথায়। তাসফি ওকে কোলে থেকে নামিয়ে দিতে দৌড়ে রিফার রুমের দিকে চলে গেল। সেদিকে তাকিয়ে মুচকি হাসলো। আবার সবাইকে উদ্দেশ্য করে বলল এদিকটা সামলে নিতে। বলেই আর দারুণ তাসফি চলে গেল রুমের দিকে। আস্তে করে দরজা খুলে রুমে পা রাখতেই দাঁড়িয়ে পড়ল তাসফি। এক ধ্যানে তাকিয়ে রইল সামনে থাকা মানুষটার দিকে।